কিছু মানুষের জীবনে কখনো কখনো ভালোবাসা আর মমতা এতটাই গভীর হয়ে ওঠে যে অজান্তেই তা বদলে যায় অধিকার বোধে। আর সেই অধিকার এক সময় ধারণ করে ভয়ানক রূপ। মমতায় ভরা সেই অধিকার বোধের মাঝে দানা বাঁধে এমন এক অসুখ যা নিয়ম মাফিক চলতে থাকা জীবনটাকে করে তোলে রহস্যময়। আজকের গল্পটা দুই বোনকে নিয়ে। নিজের সবটুকু বিসর্জন দিয়ে এক বোন আগলে রেখেছে তার ছোট্ট বোনকে। কিন্তু রহস্য এখানে, এই আত্মত্যাগ কি কেবল নিঃস্বার্থ ত্যাগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো মায়াজাল? মরিচিকার আড়ালে লুকিয়ে আছে কি কোনো বিভৎস সত্য, নাকি এটা কেবলই একঘেয়ে যান্ত্রিক জীবনের আড়ালে গড়ে ওঠা একটা সাধারণ গল্প? বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি নার্ভ দ্য সাগা এর কথা। মুভির গল্পটা বেশ ছোট, তবে এই ছোট্ট গল্পটাই আপনাকে বাস্তবের এক ভয়ঙ্কর রূপ দেখাবে। আর সব থেকে বড় টুইস্ট আছে একদম শেষে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা দুই বন্ধুকে দেখতে পাই। মধ্য রাস্তায় বাইক নষ্ট হয়ে যাওয়ার কারণে দুই বন্ধু বাইক ঠেলে ঠেলে এগোচ্ছিল। হঠাৎ তাদের পাশ দিয়ে ওভার স্পিডে একটা গাড়ি চলে যায়। দুজনেই এতে কিছুটা বিরক্ত হয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ওভার স্পিডে থাকা গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তাই দুই বন্ধু গাড়িতে থাকা মানুষগুলোকে হেল্প করার জন্য ছুটে যায়। এরপর আমাদেরকে 6 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা ঋতিকা নামের একটা মেয়েকে দেখতে পাই। ওই দিন যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িতে ঋতিকা আর তার পরিবার ছিল। অ্যাক্সিডেন্টে ঋতিকার বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছে। বেঁচে আছে ঋতিকা আর তার বড় বোন সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকলেও ঋতিকার পায়ের নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ায় ঋতিকা হাঁটাচলা করার শক্তি হারিয়ে ফেলেছে। বাবা মাকে হারানোর পর থেকে সম্রাজ্ঞী ঋতিকার সম্পূর্ণ দেখাশোনা করছে। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে পায়ের এক্সারসাইজ সবকিছুই করিয়ে দেয় সম্রাজ্ঞী। শুধু তাই নয়, ঋতিকা যেহেতু স্কুলে যেতে পারে না, তাই বাড়িতেই পড়াশোনা করে। আর তাকে পড়াশোনা করানোর দায়িত্বটাও সম্রাজ্ঞীর। এক কথায় বলতে গেলে ঋতিকা সম্পূর্ণভাবে সম্রাজ্ঞীর ওপর নির্ভরশীল। ঋতিকা যখনই বাবা মায়ের অভাব বোধ করে, সম্রাজ্ঞী তার ভালোবাসা দিয়ে সেই অভাব পূরণ করে দেয়। তার জীবনটাও ঋতিকাকে ঘিরেই আবর্তিত। দুই বোন একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছে। কারো জীবনে এখন পর্যন্ত কোনো লাইফ পার্টনারের আগমন ঘটেনি। প্রেম ভালোবাসার প্রতি ইন্টারেস্ট থাকলেও, এইসব প্রেম ভালোবাসার প্রতি ঋতিকার ইন্টারেস্ট থাকলেও সম্রাজ্ঞীর একেবারেই নেই। সে যেন বোনের জন্য নিজের পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছে। 24 ঘন্টা ঋতিকার খেয়াল রাখাই তার জীবনের একমাত্র লক্ষ্য। ওদিকে ঋতিকারও পুরো দিনটা শুয়ে বসেই কাটে। বোরিং লাগলে সে সিরিজ দেখে সময় কাটায়। তাই বোনের কাছে আবদার করে নেক্সট বার্থডেতে একটা ফোন কিনে দিতে, কিন্তু সম্রাজ্ঞী রাজি হয় না। সে বলে, ফোন কিনে দিলে সারাক্ষণ মানুষের সঙ্গে কথা বলবি, ছেলেদের সঙ্গে চ্যাটিং করবি, এসব একদম চলবে না। আর তাই ফোন কেনার কোনো প্রয়োজন নেই। এতে ঋতিকার প্রচন্ড মন খারাপ হয়। একটা ফোন থাকলে হয়তো ঋতিকার বোরিং সময়টা একটু ভালো কাটতো। তার একঘেয়ে পানসে জীবনে একমাত্র আশার আলো হলো তার বন্ধু দেব। আর এই দেবই হলো ঋতিকার জীবনের হিরো। দেব ঋতিকার পাশের বাড়িতেই থাকে। প্রায় প্রতিদিনই সে ঋতিকার সঙ্গে পড়াশোনা করতে ঋতিকাদের বাড়িতে আসে। ঋতিকা অবশ্য মনে মনে দেবকে অনেক পছন্দ করে। সে সবসময় ভাবে তার পা দুটো যদি ঠিক থাকতো, সে যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত, তাহলে সে দেবকেই বিয়ে করে নিত। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ঋতিকা প্রহর গুনতে থাকে যে কখন দেব আসবে। দেব আসলেই তার মনটা আনন্দে ভরে ওঠে। তার এই বোরিং লাইফের সবচেয়ে সুন্দর সময়টুকু কাটে দেবের সঙ্গেই। পড়াশোনা শেষে দেব প্রতিদিন হুইল চেয়ারে করে ঋতিকাকে বাগানে ঘোরায়। দুজন একসঙ্গে অনেক গল্প করে, হাসাহাসি করে আর খুনসুটিতে মেতে ওঠে। কিন্তু সবকিছুর মাঝেও ঋতিকার একটাই আফসোস থেকে যায়। সে দেবের মতো ক্লাসে যেতে পারে না, এক্সাম অ্যাটেন্ড করতে পারে না। সে শুধু বাড়িতে বসে দেবের কোশ্চেন পেপারগুলো সলভ করে। তাও আবার তার সেই আনসার শিট কোনো টিচারের কাছে পৌঁছায় না। সম্রাজ্ঞী নিজেই সেটা কারেকশন করে। ঋতিকারও খুব ইচ্ছে সেও দেবের মতো ক্লাসে যাবে, বন্ধুদের সঙ্গে আনন্দ করবে। সে ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনও করেছিল, কিন্তু স্কুলিং কমপ্লিট না হওয়ার কারণে তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। ঋতিকা খুব আফসোস নিয়ে দেবকে বলে, আমার মতো একটা হ্যান্ডিক্যাপ মেয়ে হয়তো কখনোই গ্র্যাজুয়েট হতে পারবে না। দেব তখন ঋতিকাকে সান্ত্বনা দেয়। সে বলে, তোর শরীরের অবস্থা এমনিতেই ভালো না, তাছাড়া ডক্টরও বলেছে এই অবস্থায় বাইরে গেলে তোর প্রবলেম আরো বাড়বে, তাই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দে। নিজের প্রতিবন্ধকতাগুলো নিয়ে ঋতিকার বারবার মন খারাপ হলেও দেব তাকে সেই সুযোগটা দেয় না। সে সব সময় ঋতিকার মন ভালো করার চেষ্টা করে। একদিন একসাথে স্টাডি করার সময় দেবের কলমের কালি শেষ হয়ে যায়। দেব ঋতিকার কাছে একটা এক্সট্রা কলম চাইলে ঋতিকা দেখিয়ে দেয় সেটা ড্রয়ারের মধ্যে আছে। দেব ড্রয়ার থেকে কলম বের করতে গিয়ে দেখে সেখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন পেপার রাখা, যেগুলো কিনা ঋতিকার ডক্টরের ছিল। দেব ঋতিকার কাছে জানতে চায়, ড্রয়ারে এতগুলো ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন কেন রাখা? ঋতিকা বলে, আমার ডক্টরই এগুলো দিয়েছেন, যাতে সময়ে সময় মেডিসিন শেষ হয়ে গেলে দিদি নিজেই মেডিসিনের নাম লিখে সেগুলো ফার্মেসি থেকে নিয়ে আসতে পারে। আমার কখন কোন ওষুধ লাগবে এই ব্যাপারে দিদির খুব ভালো নলেজ আছে। দেব এবার বলে, তাহলে আমাকে একটা ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন দিয়ে দে,
কাল আমি স্কুল বাঙ্ক করে শ্রীপর্ণাকে নিয়ে একটু ঘুরতে যেতে যাচ্ছি। পরশু স্কুলে গিয়ে প্রেসক্রিপশনে আমার নাম লিখে স্কুলে দেখাবো যে আমি অসুস্থ ছিলাম। কথাটা শুনে ঋতিকার চেহারাটা একেবারে মলিন হয়ে যায়। মুহূর্তে যেন তার চেহারার সমস্ত হাসি বিলীন হয়ে যায়। বেচারি মন খারাপ করে দেবকে জিজ্ঞেস করে, এই শ্রীপর্ণাটা আবার কে? দেব বলে, শ্রীপর্ণা আমাদের স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছে। মেয়েটা দেখতে যেমন অপরূপ তেমনি অনেক ভালো ডান্সও করে। তাছাড়া বড়লোক বাবার একমাত্র মেয়ে, দামি গাড়িতে করে প্রতিদিন স্কুলে আসে। এসব শুনে ঋতিকার অনেক খারাপ লাগে। সে যাকে মনে মনে এত ভালোবাসে সে একটা বড়লোক বাবার সুন্দরী মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা মানতে ঋতিকার খুব কষ্ট হচ্ছিল। এদিকে ঋতিকার ডাক্তার সৌমেন সম্রাজ্ঞীর সঙ্গে দেখা করতে এসেছে। সৌমেন এবং সম্রাজ্ঞী ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। সেই সুবাদে এসে সবসময় ঋতিকা এবং সম্রাজ্ঞীর খেয়াল রাখে। সৌমেন সম্রাজ্ঞীকে জিজ্ঞেস করে, ঋতিকা ঠিকমতো মেডিসিন খাচ্ছে তো? সম্রাজ্ঞী বলে, ঋতিকাকে আমি ঠিকমতো সব মেডিসিনই দিচ্ছি। সৌমেন বলে, আমি জানি তুই ঋতিকাকে মেডিসিন দিচ্ছিস, কিন্তু তুই নিজের মেডিসিন ঠিকমতো নিচ্ছিস তো? সম্রাজ্ঞী বলে, আমার তো সিরিয়াস কোনো প্রবলেম নেই, ওই শুধু একটু হাত পা ব্যথা। ওর মেডিসিন যখন প্রয়োজন পড়ে তখনই খাই। এরপর সৌমেন বলে, কতদিন আর এভাবে বন্ধ ঘরে নিজেকে আটকে রাখবি? একটু বাইরে যা, সবার সঙ্গে মেলামেশা কর, পারলে তোর বাবার বিজনেসটা দেখাশোনা কর। সম্রাজ্ঞী বলে, আমার আর এসব কিছু ভালো লাগে না, আমি ঋতিকাকে নিয়েই ভালো আছি। সৌমেন তখন আর কথা বাড়ায় না, কারণ সে জানে সম্রাজ্ঞীকে বুঝিয়ে কোনো লাভ নেই। সে নিজে যেটা ভালো বোঝে সবসময় সেটাই করে। যাই হোক, পরের দিন সকালে সম্রাজ্ঞীর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সম্রাজ্ঞী বাজার থেকে ফিরে দেখে ঋতিকা ঘুম থেকে উঠে গেছে। সে হুইল চেয়ারে বসে হেডফোনে গান শুনছিল। সম্রাজ্ঞী ঋতিকার সঙ্গে একটু কথা বলে পিছনে ফিরে পানি খেতে শুরু করে। ওই সময় সম্রাজ্ঞীর মনে হয় ঋতিকা যেন হুইল চেয়ার থেকে উঠে নিজে পা হেঁটে কিছু একটা নিয়ে এসে আবারও হুইল চেয়ারে বসলো। তবে পুরো ঘটনাটা সম্রাজ্ঞীর পেছনে ঘটায় স্পষ্টভাবে সম্রাজ্ঞী কিছু দেখতে পায় না। তবে সে খুব ঘাবড়ে যায়। সম্রাজ্ঞীর মনে একটা সন্দেহ তৈরি হয়। সে ভাবে ঋতিকা হয়তো নিজের পায়ে হাঁটতে পারে, কিন্তু তার সামনে হ্যান্ডিক্যাপ সাজার অভিনয় করছে। পুরো দিনটাই দুশ্চিন্তায় কাটে সম্রাজ্ঞীর। সে বুঝতে পারে না যে বোনের জন্য সে নিজের জীবনটাই বিসর্জন দিয়েছে সে কি সত্যি এত বড় একটা ধোঁকা দিচ্ছে, নাকি পুরোটাই সম্রাজ্ঞীর মনের ভুল। রাতের বেলা সম্রাজ্ঞী ঋতিকার মেডিসিন চেক করে দেখে সব মেডিসিন আছে, ঋতিকা কিছুই খায়নি। এতে সম্রাজ্ঞীর সন্দেহ আরো বেড়ে যায়। সে মেডিসিন নিয়ে ঋতিকার রুমে যায়। সে ঋতিকার হাতে মেডিসিন দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে থেকে দেখে যে সে মেডিসিনটা খাচ্ছে কিনা। ঋতিকা মেডিসিন মুখে নেওয়ার পর সম্রাজ্ঞী ঋতিকার সঙ্গে সকালের ঘটনাটা শেয়ার করে। সম্রাজ্ঞী বলে, সকালে বাজার থেকে ফেরার পর আমার মনে হলো তুই যেন নিজে পায়ে হেঁটে কোথাও গেলি। ঋতিকা বলে, তুই আসলেই পাগল হয়ে গেছিস। আমি কিভাবে নিজের পায়ে হাঁটবো? আমি যদি নিজের পায়ে হাঁটতেই পারতাম তাহলে কি হুইল চেয়ারে আমি ঘুরে বেড়াতাম? সম্রাজ্ঞী বলে, আমি তোর মেডিসিনের বোতল চেক করেছি, বোতলটা এখনো ইনট্যাক্ট অবস্থায় আছে। তুই কি মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছিস? ঋতিকা বলে, তুই নিজেই গত মাসে 2টো বোতল একসঙ্গে এনেছিলি, একটা খুলে খেয়েছি আর একটা এখনো খুলিনি। তুই কি ভুলে গেছিস? সম্রাজ্ঞী আর কথা না বাড়িয়ে ঋতিকাকে ঘুমিয়ে পড়তে বলে। সম্রাজ্ঞী সেখান থেকে চলে যাওয়ার পর ঋতিকা তার মুখ থেকে মেডিসিনগুলো বের করে ফেলে দেয়। তার মানে সম্রাজ্ঞীর সামনে সে মেডিসিন খাওয়ার অভিনয় করেছে। অর্থাৎ সম্রাজ্ঞীর সন্দেহই ঠিক, ঋতিকা ঠিকমতো মেডিসিন খাচ্ছে না। মেডিসিন ফেলে দেওয়ার পর ঋতিকা তার ল্যাপটপ নিয়ে বসে। সেই সময় সে খেয়াল করে তার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন পাচ্ছে না। আসলে ঋতিকার আচরণটা সন্দেহজনক হওয়াতে সম্রাজ্ঞী এই কাজ করেছে। সে ইচ্ছে করে ওই বাড়ির ওয়াইফাই কানেকশনটা কেটে দিয়েছে। তো সকাল হতেই ঋতিকা সম্রাজ্ঞীর কাছে গিয়ে জানতে চায় যে রাত থেকে ইন্টারনেট চলছে না কেন। সম্রাজ্ঞী তখন মিথ্যে বলে যে ইন্টারনেট কেবল অফিসে ঝামেলা হয়েছে, ঠিক করতে কয়েকদিন সময় লেগে যাবে। কথাটা শুনে ঋতিকার প্রচন্ড মন খারাপ হয়, কারণ তার সময় কাটানোর একমাত্র মাধ্যম ছিল সিরিজ দেখা। এখন সেটাও বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর দেব স্টাডি করার জন্য ঋতিকার বাড়িতে আসে। ঋতিকার মন খারাপ দেখে দেব ঋতিকার কাছে জানতে চায় তার কি হয়েছে। ঋতিকা অভিমান করে বলে, তুই কি আমাকে তোর সব কথা বলিস যে আমাকে তোর কাছে সব কথা বলতে হবে? দেব জিজ্ঞেস করে, কোন কথাটা বলিনি আমি তোকে? ঋতিকা বলে, সব কথা বললে তোর ওই বড়লোক বন্ধু বিশাল ডান্সার শ্রীপর্ণার কথা গোপন রাখতি না। দেব বলে, তুই তো মেয়েটাকে কখনো দেখিসনি, শুধু শুধু কেন তাকে নিয়ে কটু কথা বলছিস? ঋতিকা রাগ করে বলে, আমার দেখার কোনো দরকার নেই, তুই প্রতিদিন তো দেখিস, তাতেই হবে। দেব তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ওই মেয়েটার জন্য আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? ওকে নিয়ে কেন এত জেলাসি হচ্ছে তোর? আমরা শুধুমাত্র ভালো বন্ধু, আর শ্রীপর্ণা যদি আমার বন্ধুর থেকে বেশি কিছু হয়েও থাকে তাতে তোর রাগ করার কারণ কি? তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি? ঋতিকা এবার অনেক বেশি রেগে গিয়ে বলে, আমি তোর গার্লফ্রেন্ড না আর হতেও চাই না। আমার মতো একটা হ্যান্ডিক্যাপ মেয়ে তোর গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ঋতিকার এমন কথা শুনে দেব অনেক রেগে যায়। সে বলে, তুই আমার সব থেকে ভালো বন্ধু, তোর শারীরিক প্রতিবন্ধকতা কখনোই আমাদের বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি আর কখনো হবেও না। ঋতিকা তখন বুঝতে পারে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে।
তাই সে তার কথাগুলোর জন্য ক্ষমা চায়। এরপর সে আবার বলে, আসলে সকাল থেকে আমি একটা বিষয় নিয়ে অনেক বিরক্ত, তাই সবকিছুতেই প্রচন্ড রাগ হচ্ছে আমার। দেব তখন ঋতিকার কাছে তার সেই বিরক্তির কারণটা জানতে চায়। ঋতিকা বলে, কাল থেকেই দিদি আমার সঙ্গে অনেক অদ্ভুত আচরণ করছে, কেমন যেন অদ্ভুত সব কথা বলছে। কাল নাকি বাজার থেকে এসে আমাকে হাঁটতে দেখেছে, আবার বলছে আমি নাকি ঠিকমতো মেডিসিন খাই না। এসব শুনে দেব বলে, আসলে গোয়েন্দা সিরিজ দেখতে দেখতে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে, সবকিছুই তোর কাছে এখন রহস্যময় মনে হয়। সব কথা না হয় বাদ দিলাম, নিজের দিদিকেও এখন তোর সন্দেহ হচ্ছে। তো এসব নিয়ে এত নিজের মাথা না ঘামিয়ে সরাসরি দিদিকে জিজ্ঞেস করলেই তো পারিস। ঋতিকা বলে, দিদিকে জিজ্ঞেস করেছিলাম, দিদি বলেছে কিছুই হয়নি। দেব বলে, তাহলে এসব নিয়ে এত কেন চিন্তা করছিস? দেবের একটা জরুরি কাজ ছিল বলে দেব ঋতিকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে জানিয়ে যায় বিকেলবেলা সে আবার আসবে, ঋতিকার সঙ্গে তার কিছু জরুরি কথা আছে। দেব চলে যাওয়ার পর ঋতিকা বাড়ির ভেতরে গিয়ে দেখে সম্রাজ্ঞী মন খারাপ করে বসে আছে। ঋতিকা সম্রাজ্ঞীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সম্রাজ্ঞী জানায় তার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। ঋতিকা বলে, এভাবে সারাক্ষণ মন মরা হয়ে দিন না কাটিয়ে তুই বরং একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। আমি ভালোভাবেই জানি তুই কখনো প্রেম করতে পারবি না, আমি বরং ম্যাট্রিমোনিয়াল সাইটে তোর জন্য একটা ছেলে দেখি, কি বলিস? সম্রাজ্ঞী বলে, তোকে এসব পাকনামি করতে হবে না, আমি এমনিতেই ভালো আছি, তোকে নিয়েই আমার বাকি জীবনটাও কেটে যাবে। ঋতিকা বলে, এভাবে আমার জন্য কেন নিজের জীবনটা নষ্ট করছিস? তোরও তো অধিকার আছে নিজের মতো বাঁচার, বিয়ে করে সুন্দর একটা আলাদা পরিবার তৈরি করার। সম্রাজ্ঞী বলে, আমার পরিবার একমাত্র তুই, আমার আর কাউকে প্রয়োজন নেই। ঋতিকা ব্যাপারটা নিয়ে সিরিয়াস হচ্ছে দেখে সম্রাজ্ঞী কথা ঘুরিয়ে ঋতিকাকে তার রুমে চলে যেতে বলে। বিকেলবেলা দেব আবার ঋতিকার সঙ্গে দেখা করতে আসে। দেব ঋতিকাকে জিজ্ঞেস করে, তোর মাথা থেকে ওই উল্টোপাল্টা চিন্তাগুলো গেছে নাকি এখনো আছে? ঋতিকা বলে, আমি হয়তো একটু অতিরিক্তই চিন্তা করছিলাম। আমার দিদি তো ছোটবেলা থেকে আমাকে বাবা মায়ের মতো ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে বড় করেছে, সে নিশ্চয়ই কখনো আমার ক্ষতি চাইবে না। দিদি যদি আমার কাছ থেকে কোনো কিছু গোপনও করে সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই করবে। দেব এবার স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, যাক, তোর মাথায় বুদ্ধি হয়েছে। এরপর দেব বলে, আমি না আজ আসলে তোর সঙ্গে একটা ব্যাপার শেয়ার করতে চাই। আমি আসলে একজনকে ভালোবেসে ফেলেছি। ঋতিকা জিজ্ঞেস করে, কে সে? দেব বলে, তুই গেস কর। ঋতিকা তখন মন খারাপ করে বলে, শ্রীপর্ণা, তাই না? দেব কোনো জবাব না দিয়ে মুচকি হাসে। ঋতিকা বলে, তুই যে সকালবেলা বললি তুই আর শ্রীপর্ণা শুধু ভালো বন্ধু, তাহলে এখন কেন বলছিস যে তুই শ্রীপর্ণাকে ভালোবাসিস? একবেলার মধ্যে কি ভালোবাসা হয়ে গেল? দেব বলে, সকালে সব বলার মতো সময় ছিল না, তাই এখন তোকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। ঋতিকা বলে, তুই কি শিওর তুই শ্রীপর্ণাকেই ভালোবাসিস? এটা তো শুধুমাত্র ভালো লাগাও হতে পারে। দেব বলে, একদমই না। আমরা যখন একে অপরের দিকে তাকাই তখন আমি ভালোবাসাটা ফিল করতে পারি। আমাদের মধ্যে অবশ্যই গভীর কোনো কানেকশন আছে। ঋতিকা অভিমান করে বলে, দেখিস আবার ফোনের কানেকশনের মতো তোদের কানেকশনটাও কেটে না যায়। দেব বলে, সবসময় কেন এত নেগেটিভ কথা বলিস? তুই কি আমার ভালোবাসার কথা শুনে খুশি হোসনি? যদিও কষ্টের ঋতিকার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, তবুও সে বলে, আমি অনেক খুশি হয়েছি। এরপর ঋতিকা বলে, আজ রাতের কথা তোর মনে আছে তো? দেব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হবে আজ রাতে? ঋতিকা অবাক হয়ে বলে, আজ রাত 12টার পর আমার বার্থডে। এটাও ভুলে গেলি? দেব অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ করে বলে, কালকে থেকে উইশ করতে আসতে পারবো না, কাল শ্রীপর্ণার সঙ্গে আমার প্ল্যান আছে। নতুন নতুন রিলেশন, বুঝতেই পারছিস। কাল আমাদের প্রথম ডেট মিস হয়ে গেলে শ্রীপর্ণা অনেক কষ্ট পাবে। এই কথা বলে দেব বিদায় নিয়ে চলে যায়। দেবের আজকের কথাগুলো একটু বেশি কষ্ট দিয়েছে ঋতিকাকে। পুরো দিন সে মনমরা হয়ে বসে থাকে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সম্রাজ্ঞী জিজ্ঞেস করে, কি হয়েছে? ঋতিকা বলে, আজ আমি একটা ডিসিশন নিয়েছি। আমি আর জীবনে কখনো বিয়ে করব না। আমি সারা জীবন তোর সাথেই থাকতে চাই। আমরা দুই বোন সারা জীবন একে অপরের জন্য বাঁচবো। আমরা আমাদের জীবনে তৃতীয় কাউকে জায়গা দেব না। ঋতিকার মুখে সমস্ত অভিমানী কথা শুনে সম্রাজ্ঞী জিজ্ঞেস করে, দেবের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? ঝামেলা করেছিস নাকি দেবের সঙ্গে? ঋতিকা বলে, ঝামেলা তো তার সঙ্গেই করা যায় যার কাছে ভালোবাসার সম্পর্ক থাকে। তাছাড়া ভালোবাসা কখনো একতরফা হয় না। সম্রাজ্ঞী ঋতিকাকে থামিয়ে দিয়ে বলে, তোদের দুজনের বয়সে অনেক কম, তাই হয়তো তোদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দেবকে যতটুকু দেখেছি আমার মনে হয় দেব তোকে অনেক পছন্দ করে। ও যদি তোকে পছন্দ নাই করতো তাহলে সবসময় তোর খেয়াল রাখতো কেন? ঋতিকা বলে, মানুষ তো পোষা কুকুরেরও অনেক খেয়াল রাখে, তাই বলে কি কেউ কুকুরকে বিয়ে করে? ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার বার্থডের দিন ওই শ্রীপর্ণার সঙ্গে ঘুরতে যেত না। ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠেন। ঋতিকা দরজা খুলে দিলে রবি নামের একটা ছেলে নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে, সম্রাজ্ঞী বাড়িতে আছে কিনা? সম্রাজ্ঞী পাশেই বসা ছিল। তাকে দেখে রবি বলে, আমাকে চিনতে পেরেছেন? 6 বছর আগে যখন আপনাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি আর আমার বন্ধু আপনাদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। রবিকে দেখে সম্রাজ্ঞী কেমন যেন অস্থির হয়ে ওঠে।
সে চাচ্ছিল না রবি ঋতিকার সামনে বেশিক্ষণ থাকুক, তাই সে রবিকে বলে, আমার না একটু দোকানে যাওয়ার দরকার ছিল, চলুন একসঙ্গে যাই। এই কথা বলে সে রবিকে নিয়ে দ্রুত বাইরে চলে আসে। এদিকে রাত 12টা বাজতেই ঋতিকার মনটা আবার খারাপ হয়ে যায়। তার সব থেকে কাছের বন্ধু তাকে উইশ পর্যন্ত করতে আসলো না। ঋতিকা দেবের ওপর এক রাশ অভিমান নিয়ে সিদ্ধান্ত নেয় সে আর কখনোই দেবের সঙ্গে কথা বলবে না। শুধু তাই নয়, দেবের কখনো মুখও দেখবে না। ওই সময় হঠাৎ করে রুমের বাইরে অদ্ভুত একটা আওয়াজ শুনে ঋতিকা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই ঋতিকাকে চমকে দিয়ে দেব আর সম্রাজ্ঞী বার্থডে কেক নিয়ে সেখানে হাজির হয়। আসলে বার্থডের আগের দিন ঋতিকাকে রাগানোটা দেবের প্ল্যান ছিল, যাতে সে ঋতিকাকে একটা সারপ্রাইজ দিতে পারে। আর সম্রাজ্ঞীও দেবের এই প্ল্যানের ব্যাপারে জানতো। প্রিয় মানুষের কাছে সারপ্রাইজ পেয়ে ঋতিকার সমস্ত রাগ একদম মাটি হয়ে যায়। সে দেবকে জিজ্ঞেস করে, তাহলে শ্রীপর্ণার ব্যাপারটা কি মিথ্যে ছিল? দেব বলে, আরে না, ওর সঙ্গে ডেট করার প্ল্যান এখনো ফিক্সড আছে, ওটা হবেই। কথাটা শুনে আবারও মন খারাপ হয়ে যায় ঋতিকার। আর তখনই ঋতিকাকে আরও একটা সারপ্রাইজ দেয় দেব। সে বলে, এত কিছুর পরেও তোর কেন মনে হচ্ছে আমি শ্রীপর্ণাকে ভালোবাসি? ঋতিকা জিজ্ঞেস করে, তাহলে কাকে ভালোবাসিস? দেব বলে, রাত 12টায় যার ব্যালকনিতে বসে কেক কাটছি তাকেই ভালোবাসি। দেবের মুখে এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় ঋতিকা। বার্থডের দিন জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা পাবে কখনো কল্পনাও করতে পারেনি সে। দেব আরও জানায় যে কাল যে ডেট করার প্ল্যান করেছে সেটাও সে ঋতিকাকে নিয়েই করেছে। কাল সারাদিন সে ঋতিকাকে নিয়ে ঘুরবে, একসঙ্গে মুভি দেখবে, খাবে আর অনেক মজা করবে। ঋতিকা চিন্তিত হয়ে বলে, দিদি রাজি হবে তো? দেব বলে, দিদির পারমিশন আমি আগেই নিয়েছি। ঋতিকা অনেক এক্সাইটেড হয়ে যায়। কালকের দিনটা ঋতিকার জীবনের সব থেকে সুন্দর দিন হতে যাচ্ছে। পরের দিন সকালে সম্রাজ্ঞীর পারমিশন নিয়ে ঋতিকা বেরিয়ে যায় দেবের সঙ্গে। অ্যাক্সিডেন্টের পর ঋতিকা প্রথম সম্রাজ্ঞীকে ছাড়া কোথাও যাচ্ছে, তাই সম্রাজ্ঞীরও খুব দুশ্চিন্তা হচ্ছিল। তবে দেব তাকে আশ্বস্ত করে যে সে ঋতিকার খেয়াল খুব ভালোভাবে রাখবে। ঋতিকা এবং দেব সবার আগে থিয়েটারে মুভি দেখতে যায়। মুভির ইন্টারভেলের সময় দেব ঋতিকাকে বসিয়ে রেখে পপকর্ন কিনতে আনতে চায়। তখন ঋতিকাও তার সঙ্গে যেতে চায়, তবে তার কষ্ট হবে বলে দেব মানা করে দেয়। তখন ঋতিকা বলে, মুভির ইন্টারভেলে পপকর্ন কেনা আমার একটা ড্রিম, প্লিজ আমাকে নিয়ে চল, আমি পারবো। দেব এবার আর মানা করতে পারে না। সে ঋতিকাকে ধরে নিয়ে কোনো মতে ক্যান্টিনের দিকে এগোতে শুরু করে। আর ঠিক সেই সময় সম্রাজ্ঞী ওদের সামনে চলে আসে। আসলে ঋতিকাকে দেবের সঙ্গে পাঠিয়ে সে নিশ্চিন্ত থাকতে পারছিল না, তাই থিয়েটারে চলে এসেছে। কিন্তু ঋতিকাকে হাঁটতে দেখে সম্রাজ্ঞী প্রচন্ড রেগে যায়। ঋতিকা যে দেবের সাপোর্ট নিয়ে হাঁটছে এটা সে খেয়াল না করেই ঋতিকার সঙ্গে রাগারাগি শুরু করে। সম্রাজ্ঞী বলে, তাহলে এতদিন তুই সত্যি সত্যি আমাকে ধোকা দিয়েছিস? তুই সত্যি হাঁটতে পারতিস, অথচ আমার সামনে কি দিব্যি অভিনয় করে গেলি। ঋতিকা এবং দেব দুজনেই সম্রাজ্ঞীকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে ভুল বুঝছে, কিন্তু সম্রাজ্ঞী কারও কোনো কথা শোনে না। বাড়ি ফিরেও সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। পরের দিন সকালে সম্রাজ্ঞী ঋতিকাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করে, তুই যে সম্পূর্ণ সুস্থ এটা আমার কাছ থেকে লুকিয়েছিস কেন? দেব তোকে এসব করতে বলেছে তাই না? জানি না কতদিন ধরে তুই আমার সঙ্গে এসব অভিনয় করছিস। তখন ঋতিকা বলে, আমি মোটেও কোনো অভিনয় করছি না। কিন্তু সম্রাজ্ঞী ঋতিকার কোনো কথাই বিশ্বাস করে না। এরই মাঝে দেব চলে আসে, কিন্তু আজ সম্রাজ্ঞী দেবকে বাড়ির ভেতরেই ঢুকতে দিতে চায় না। সে বলে, ঋতিকার শরীরটা ভালো না, আজ সে আর পড়বে না। দেব রিকোয়েস্ট করে বলে, 2-1টা ম্যাথ বুঝিয়ে দিয়ে চলে যাব। অনিচ্ছা সত্ত্বেও দেবকে ভিতরে ঢুকতে দেয় সম্রাজ্ঞী। এরপর স্টাডি করার সময় ঋতিকা ফিসফিস করে দেবকে বলে, দিদি পাগল হয়ে গেছে, তুই প্লিজ কিছু একটা কর। দেব ঋতিকাকে চুপ করে থাকতে বলে, কারণ পাশ থেকে সম্রাজ্ঞী ওদের ওপর নজর রাখছিল। দেব ম্যাথ বুঝিয়ে দেওয়ার বাহানায় ফিসফিস করে ঋতিকাকে বলে, আমি কিচেনে গিয়ে দিদিকে ডেকে নিচ্ছি, যতক্ষণ সম্ভব ওকে আমি কিচেনে ব্যস্ত রাখবো। এই সুযোগে তুই বাড়ি থেকে বের হয়ে সোজা আমাদের বাড়িতে চলে যাবি। প্ল্যান অনুযায়ী দেব কিচেনে গিয়ে কিছু একটা ফেলে দেয়। আওয়াজ পেয়ে সম্রাজ্ঞী ছুটে যায়। সুযোগ বুঝে ঋতিকা হুইল চেয়ারে করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বেশি দূর যেতে পারে না। তার আগেই সম্রাজ্ঞী ফিরে আসে। সে ঋতিকাকে জিজ্ঞেস করে, এভাবে কোথায় যাচ্ছিস? দেব কি তোকে এসব করতে বলেছে? ঋতিকা কোনো জবাব দেয় না। দেব তখন এসে বলে, তুমি এভাবে ঋতিকাকে বাড়ির ভেতর আটকে রাখতে পারো না, এটা উচিত না। ঋতিকা আমাদের বাড়িতে যেতে চাচ্ছে, ওকে যেতে দাও। এই কথা শুনে সম্রাজ্ঞী অবাক হয়ে বলে, আমি ওকে আটকে রেখেছি? তোমরা আজকাল ছেলে মেয়েরা ওয়েব সিরিজ দেখো আর বাস্তব জীবনটাকেও ক্রাইম থ্রিলার ভেবে নাও। একটু কিছু হলেই তোমাদের সন্দেহ শুরু হয়ে যায়। দেব বারবার সম্রাজ্ঞীকে বোঝাতে থাকে যেন ঋতিকাকে নিয়ে ওদের বাড়িতে যেতে পারে, কিন্তু সম্রাজ্ঞী কোনোভাবেই রাজি হয় না। উল্টো দেবকে সাইডে ডেকে মাথায় জোরে আঘাত করে। এতে দেব সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সম্রাজ্ঞী তখন চিৎকার করে বলে, আমার বোন কোথায় যাবে আর কোথায় যাবে না সেটা আমি ডিসাইড করব, তুই না। এদিকে দেবের অবস্থা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায় ঋতিকা। সম্রাজ্ঞী তাকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ঋতিকার জ্ঞান ফিরতেই সম্রাজ্ঞী বলে, সকাল থেকে যা নাটক করলি তোরা, এমন কেউ করে? দেবের ডেড বডিটার একটা ব্যবস্থা করতে কত কষ্ট হলো আমার। ঋতিকা সম্রাজ্ঞীর কথায় কান না দিয়ে দেবের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়।
সে হুইল চেয়ারে উঠতে চাইলে সম্রাজ্ঞী হুইল চেয়ারটা সরিয়ে দিয়ে বলে, তুই তো এখন হাঁটতে পারিস, এটার কি দরকার। সে হুইল চেয়ারটা নিয়ে চলে যায়। ঋতিকা প্রচন্ড অসহায় হয়ে পড়ে। সে অনেক কষ্ট করে নিজেকে বিছানা থেকে নামায়। এরপর বসে বসে মুভ করার চেষ্টা করে। এভাবে সে পেছনের দরজার কাছে চলে যায়। দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, কারণ দরজাটা পেছন থেকে লক করা ছিল আর চাবিটা লকের মধ্যেই রাখা ছিল। সেটা বুঝতে পেরে ঋতিকা একটা পেপার দরজার বাইরে দিয়ে লকটা নাড়াচড়া করে। এতে করে চাবিটা পেপারের উপর পড়ে আর ঋতিকা সেই চাবিটা উদ্ধার করে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে লকটা খুলতে সক্ষম হয়। অনেক কষ্টে ব্যাকইয়ার্ডে যায় সে। এরপর দেবকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এতক্ষণের পরিশ্রম করায় ঋতিকার শ্বাসকষ্ট শুরু হয়। তাই সে ইনহেলার নেওয়ার জন্য আবারও রুমের দিকে যেতে থাকে। বেচারি ততক্ষণে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণ রেস্ট করে সে আবারও দেবকে খুঁজতে বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সম্রাজ্ঞী তাকে দেখে ফেলে। সে একটা ইনজেকশন নিয়ে ঋতিকার দিকে এগিয়ে আসতে থাকে। ঋতিকা ভয় পেয়ে বলে, কি করছিস এসব? সম্রাজ্ঞী বলে, তুই এতদিন ধরে যেটার অভিনয় করে আসছিস সেটা সত্যি করছি। এই ইনজেকশন দিলে তুই সত্যি সত্যি আর কখনো হাঁটতে পারবি না। ঋতিকা বলে, আমাকে ছেড়ে দে, দেবকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। সম্রাজ্ঞী বলে, আমরা দুই বোন তো একসঙ্গে ভালোই ছিলাম, তুই কেন আমাকে ধোকা দিলি? ওই দেবের জন্যই এত কিছু হয়েছে, এই কারণেই আমি তোকে কারোর সঙ্গে মিশতে দিতে চাই না। ঋতিকা ভয়ে পেছাতে পেছাতে একটা রুমের সামনে চলে আসে। সুযোগ বুঝে সে ভিতরে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। সে ভেতরে ঢুকে দেখে ওই রুমেই দেবকে ফেলে রেখেছে সম্রাজ্ঞী। ঋতিকা দেবের কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। বাইরে থেকে সম্রাজ্ঞী বারবার দরজায় নক করতে থাকে। সে ঋতিকাকে রিকোয়েস্ট করে দরজাটা খোলার জন্য। ঋতিকা দরজা না খুললে সম্রাজ্ঞী বলে, তুই এমন করিস না, আমাদের দুজনকে দুজনের প্রয়োজন, আমরা একে অপরকে ছাড়া অচল। এবার ঋতিকা চিৎকার করে বলে, আমার নয়, আসলে তোর আমাকে প্রয়োজন। তুই নিজের স্বার্থের জন্য আমাকে এখানে আটকে রেখেছিস। আমাকে ছাড়া তুই অচল। তুই প্রথমে বাবা মাকে মেরেছিস আর এখন আমার জীবনটাও নষ্ট করছিস। তুই পাগল হয়ে গেছিস, ডক্টরের কাছে যা তুই। ঠিক ওই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে। সম্রাজ্ঞী ভয়ে ভয়ে দরজা খুলে দেখে পুলিশ এসেছে। সম্রাজ্ঞী ওদের কাছে জানতে চায় তারা কেন এসেছে। পুলিশ জানায় সম্রাজ্ঞীর নামে কমপ্লেন ফাইল হয়েছে, তার উপর অ্যাটেম্প টু মার্ডারের কমপ্লেন করা হয়েছে। পুলিশ সম্রাজ্ঞীকে অ্যারেস্ট করে পুরো বাড়ি সার্চ করতে শুরু করে, কারণ তাদের কাছে ইনফরমেশন আছে সম্রাজ্ঞী বাড়ির ভেতরে কাউকে আটকে রেখেছে। সম্রাজ্ঞী বুঝতে পারছিল না কিভাবে পুলিশের হাত থেকে ছাড়াবে নিজেকে। ঠিক সেই মুহূর্তে সম্রাজ্ঞীর ওই ডাক্তার বন্ধু সৌমেন সেখানে চলে আসে। সৌমেন পুলিশের কাছে নিজের পরিচয় দিয়ে বসে কথা বলার জন্য রিকোয়েস্ট করে। তখন পুলিশও তার কথা মেনে নেয়। সেই সময় সম্রাজ্ঞী বলে, ঋতিকা আমাকে ঠকিয়েছে, ও আমাকে মিথ্যে বলেছে, আমি ওকে ছাড়বো না। এই কথাগুলো সে বারবার বলতেই থাকে। তখন সৌমেন বিরক্ত হয়ে বলে, কে মিথ্যে বলেছে, কি গোপন করেছে? তুই বল, তুই আসলে কে? নিজের পরিচয় মনে আছে তোর? সম্রাজ্ঞী তখন প্যানিক করতে শুরু করে। সে বলে, আমি ঋতিকার দিদি। সৌমেন বলে, একটু শান্ত হয়ে বল তো, এটা কত সাল? সম্রাজ্ঞী বলে, কেন 2015 সাল? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই সময় তো 2024 সাল চলছিল। সবাই বুঝতে পারে সম্রাজ্ঞী মানসিকভাবে সুস্থ নয়, তার জীবনটা কয়েক বছর আগে আটকে গেছে, আর এখন সে নিজের কল্পনার জগতে বাস করছে। সৌমেন এবার সম্রাজ্ঞীকে সমস্ত ইতিহাস বলতে শুরু করেন। ছোটবেলা থেকেই সম্রাজ্ঞীর একটা প্রবলেম ছিল, সে নিজের কল্পনায় বন্ধু বানিয়ে তাদের সঙ্গে সারাক্ষণ গল্প করত, কিন্তু বাস্তবে তাদের কোনো অস্তিত্বই ছিল না। সম্রাজ্ঞীর এমন আচরণের কারণে সম্রাজ্ঞীর বাবা প্রায় রাগ করে তাকে মারধর করত। বাবার অতিরিক্ত শাসনের কারণে সম্রাজ্ঞী বড় হতে হতে একা একা কথা বলার অভ্যাসটা ভুলতে শুরু করে। এরপর একদিন ঋতিকার বার্থডে উপলক্ষে ওদের বাবা মা ওদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চায়। যাওয়ার সময় সম্রাজ্ঞী নিজেই গাড়িটা ড্রাইভ করে। যাওয়ার সময় সম্রাজ্ঞী তার বাবাকে রিকোয়েস্ট করে কি সারপ্রাইজ দেবে সেটা যেন গাড়িতেই বলে দেয়, কারণ রেস্টুরেন্টে পৌঁছতে অনেকটা সময় লাগবে। মেয়েদের এত আগ্রহ দেখে সম্রাজ্ঞীর বাবা বলে দেয় যে তারা আবার বাবা মা হতে যাচ্ছে। সম্রাজ্ঞী আর ঋতিকার একটা ছোট ভাই অথবা বোন আসতে চলেছে। এই নিউজ শুনে সবাই অনেক খুশি হয়। ঋতিকা তো রীতিমতো প্ল্যান করতে শুরু করে যে ছোট ভাই বোনের সঙ্গে সে কি কি করবে। এদিকে ড্রাইভ করার সময় বারবার সম্রাজ্ঞীর চোখ লেগে আসছিল, অনেক ঘুম পাচ্ছিল তার। ওই অবস্থাতেও সে ড্রাইভিং চালিয়ে যায়, আর যার ফলে ওই ভয়ানক অ্যাক্সিডেন্টটা ঘটে। সেই অ্যাক্সিডেন্টে সম্রাজ্ঞীর বাবা মা এমনকি ঋতিকা সবাই মারা যায়। বেঁচে থাকে একমাত্র সম্রাজ্ঞী। সেদিন রবি নামের ওই ছেলেটা আর তার বন্ধুই সম্রাজ্ঞীর জীবন বাঁচায়। একসাথে পরিবারের সবাইকে হারিয়ে প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়ে সম্রাজ্ঞী। সে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। সে কারোর সাথেই কথা বলতো না, কোনো কাজেও বাইরে যেত না, সারাক্ষণ বাড়িতে বসে কান্নাকাটি করতো সে। এরপরে এক রাতে দেব সম্রাজ্ঞীর সঙ্গে দেখা করতে আসে। দেব নিজের পরিচয় দিয়ে সম্রাজ্ঞীকে জানায় যে সে ঋতিকার বন্ধু। ঋতিকার অ্যাক্সিডেন্টের খবর শুনেই সে এখানে এসেছে। সম্রাজ্ঞী তখন দেবকে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে যে সে আর কখনোই যেন এই বাড়িতে না আসে। দেব তখন মন খারাপ করে চলে যায়। এর কিছুক্ষণ পরেই সম্রাজ্ঞীর সামনে আসে ঋতিকা। সে ঋতিকাকে দেখে চমকে ওঠে। ঋতিকা সম্রাজ্ঞীকে বলে,
আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে। আসলে ওই অ্যাক্সিডেন্টের কারণে সম্রাজ্ঞীর ওই মানসিক রোগটা আবার ফিরে এসেছিল। আর এই ঋতিকা ছিল সম্পূর্ণটাই তার কল্পনা। আসলে দীর্ঘদিন বাড়িতে একা ডিপ্রেশনে থাকার কারণেই তার এই অবস্থা। আগে সম্রাজ্ঞী কল্পনায় অস্তিত্বহীন ক্যারেক্টার তৈরি করে গল্প করত, আর এবার সে নিজের বোনকেই কল্পনায় জীবন্ত করে তোলে। গত 6 বছর ধরে ঋতিকা শুধুমাত্র সম্রাজ্ঞীর কল্পনায় ছিল। এতদিন সম্রাজ্ঞী তার কল্পনার জগৎ নিয়ে ভালোই ছিল, কিন্তু হঠাৎ সম্রাজ্ঞী মেডিসিন নেওয়া বন্ধ করায় সে পাগলামো করতে শুরু করে। নিজের কল্পনায় আদর যত্নে লালন পালন করা বোনটাকেই নিজের শত্রু ভাবতে শুরু করে। এরই মাঝে রবি সম্রাজ্ঞীর সঙ্গে সেদিন দেখা করতে আসে। সে দেখে সম্রাজ্ঞী ফাঁকা ঘরে একা কথা বলছে, তাই সে জিজ্ঞেস করেছিল ঘরে কার সঙ্গে কথা বলছে সম্রাজ্ঞী। এইটুকু কথাতেই সম্রাজ্ঞী ক্ষিপ্ত হয়ে যায়। একটা চলন্ত গাড়ির সামনে রবিকে ধাক্কা দিয়ে দেয় সে। রবির ভাগ্যটা ভীষণ ভালো থাকায় সে প্রাণে বেঁচে যায়। জ্ঞান ফেরার পর সে পুলিশকে সমস্ত ঘটনা জানায়। আর রবির কমপ্লেনের কারণেই আজ পুলিশ এসেছে সম্রাজ্ঞীকে অ্যারেস্ট করতে। নিজের জীবনের বিভীষিকাময় সত্যগুলো জানার পর অনেক ভেঙে পড়ে সম্রাজ্ঞী। অঝরে কাঁদতে শুরু করে সে। সম্রাজ্ঞী বলে, কিন্তু ঋতিকা তো সত্যিই আছে আমার জীবনে, ও তো হাঁটতে পারে না, আমাকে ছাড়া চলতেও পারে না ও। তখন সৌমেন জানায় ঋতিকার পায়ে সমস্যা ছিল ছোটবেলায়, অ্যাক্সিডেন্টের আগেই সেই সমস্যা সেরে গিয়েছিল। কিন্তু সম্রাজ্ঞী তার কল্পনায় সেই ছোট্ট ঋতিকাকেই বাঁচিয়ে রেখেছে, যে কিনা সবসময় হুইল চেয়ারে ঘুরে বেড়াতো। এমনকি ঋতিকার বন্ধু দেব, যাকে শুধুমাত্র একমাত্র দেখেছে, তাকে নিয়েও কল্পনা করতে শুরু করে সম্রাজ্ঞী। সে ঋতিকা আর দেবকে নিয়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছিল, আর ওই কল্পনার জগতে তারা খুব আনন্দেও ছিল। কিন্তু কল্পনার জগৎ তো আর চিরস্থায়ী নয়, একদিন না একদিন সমস্ত মরীচিকা কেটেই যেত। তাই সৌমেন নিজেই সম্রাজ্ঞীর সমস্ত বিভ্রম ভেঙে দেয়। সে সম্রাজ্ঞীকে রিকোয়েস্ট করে কল্পনার জগৎ থেকে বের হয়ে বাস্তব জীবন ফেস করার জন্য। যেটা সত্যি সেটাকে মেনে নিয়ে সম্রাজ্ঞীকে বাঁচতে শেখায় সৌমেন। শুরুতে সম্রাজ্ঞীর অনেক কষ্ট হচ্ছিল, তবে সৌমেনের ট্রিটমেন্টে সম্রাজ্ঞী অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। সবসময় সম্রাজ্ঞী দেখাশোনা করার জন্য একজন মেয়েডেরও ব্যবস্থা করে সৌমেন। সে সম্রাজ্ঞীকে বোঝায় যে সে যেন কিছুতেই মেডিসিন নেওয়া বন্ধ না করে, তাহলে ওই রোগটা আবারও দেখা দেবে। সম্রাজ্ঞী সৌমেনের সমস্ত কথা মেনে নেয়, কিন্তু সৌমেন চলে গেলে সম্রাজ্ঞী আবার ঋতিকার কথা ভাবতে শুরু করে। ঋতিকা এবার তার সামনে এসেছে সম্পূর্ণ সুস্থ অবস্থায়, নিজের পায়ে হাঁটতে পারে সে, এমনকি বিয়েও করেছে দেবকে। এখন সম্রাজ্ঞী তার কল্পনায় ঋতিকা আর তার আনন্দে ভরা সংসার দেখতে পায়। তার মানে সম্রাজ্ঞীর রোগ এখনো সারেনি, সে শুধু সৌমেনের সামনে সত্যটা গোপন করে যাচ্ছে। হয়তো এভাবেই কেটে যাবে তার বাকি জীবনটা। যতদিন বেঁচে আছে হয়তো এভাবেই বোনের স্মৃতি আঁকড়ে ধরে থাকবে, কারণ বাস্তব পৃথিবীর কাছে যেটা উন্মাদনা, সম্রাজ্ঞীর কাছে সেটাই তার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। সত্য আর মিথ্যার এই দ্বন্দ্বে সম্রাজ্ঞী সত্যকে বিসর্জন দিয়েছে অনেক আগেই। ঋতিকাহীন এই নিষ্ঠুর বাস্তবতার চেয়ে তার কাছে সাজানো কল্পনাটাই অনেক বেশি সুন্দর। এভাবেই হয়তো কোনো এক গোধূলি বেলায় নিজের তৈরি সেই মায়াজালে বিলীন হয়ে যাবে সম্রাজ্ঞী, যেখানে কোনো অ্যাক্সিডেন্ট নেই, নেই কোনো বিচ্ছেদ, আছে শুধু এক অনন্ত সুখের জীবন। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।